শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকেও সুরাহা হয়নি কুয়েট সংকটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ সিন্ডিকেট সভায় প্রত্যাহার। সমাধান তো একটাই, আমরা সেটা বলে দিয়েছি। আমরা আমাদের দাবিতে অনড়। আমি চরমভাবে দায়িত্ব নিয়ে আমি বলছি, সনাতনী যেই প্রক্রিয়া যেভাবে ছাত্রদেরকে বা অন্যান্য যারা সংক্ষুব্ধ যারা থাকেন তাদের সাথে মোটামুটি ভাবে একটা প্রতারণার মতো যে কালক্ষেপণ করে জিনিসটা, সেই ধরনের এটা হবে না। কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে জাহাঙ্গীরনগর রুয়েটেও বিক্ষোভ অনশন। বলছেন, বিপ্লব পরবর্তী সময়ে এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু। সাক্ষ্য গ্রহণ আগামী ২৭ এপ্রিল। দৃষ্টান্তমূলক সাজা চান স্বজনরা। আসামিদের যাতে দ্রুত শাস্তি যেটা হয় সেটা যেন দ্রুত শাস্তি হয়। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ তরুণের মৃত্যু। দুজনের বাড়ি দেবিদ্বার উপজেলায়। এখনো পরিচয় মেলেনি আরেকজনের। নোয়াখালীর সুবর্ণচরে ভূগর্ভস্থ পানির চরম সংকট। মিলছে না সুপেয় পানি। আবাদ নিয়ে বিপাকে কৃষক। খাল ও পুকুর খননের পরামর্শ। সরকার আছে, এরা কি এটা দেখে না? এটা আগে যেটা জানা না, এই দেশে যে পানির সংকট। দখলে অস্তিত্ব হারিয়েছে আখাউড়ার একটি খাল। ভরাটের কারণে কাজেই আসেনি 2টি সেতু। বৃষ্টিতে জলাবদ্ধতায় গ্রামবাসীর দুর্ভোগ। আগে এদিক দিয়ে একটা খাল ছিল, এই খালটা এখন বর্তমানে বড় হয়ে গেছে। খাল ভরাট করার কারণে পানি জলাবদ্ধতা হয়ে মানুষের বিরাট সমস্যা। স্বাগত সবাইকে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও দাবি আদায়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে শিক্ষা উপদেষ্টা CR আবরার ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের দাবি দেওয়া শোনেন। জানান, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুতই সমস্যার সমাধান করা হবে। সরে আসতে বলেন অনশন কর্মসূচি থেকে। অন্যদিকে প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষার্থীরা। একই সাথে ভিসির অপসারণের দাবিও প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন তারা। এদিকে বিকেলে সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা। সকালে তাদের সাথে আলোচনা করতে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা CR আবরার। অনশনরতদের পাশে বসে শোনেন তাদের দাবি দেওয়ার কথা। সংকট নিরসনে উদ্যোগের কথা আন্দোলনকারীদের কাছে তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা। জানান, এ বিষয়ে UGC 3 সদস্যের কমিটি করেছে। সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্য থেকে, সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান আন্দোলনরতদের। আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি, এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে ভিসির পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে উপদেষ্টাকে জানিয়ে দেন আন্দোলনকারীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। সমাধান তো একটাই, আমরা সেটা বলে দিয়েছি যে এত কিছু আমাদের সাথে হয়ে গেছে এবং শেষ পর্যন্ত আমরা এক দফাতে আসছি, যে এক দফা হচ্ছে ভিসি মাসুদের অপসারণ। আমরা আমাদের দাবিতে অনড় এবং দেখেছেন যে আমাদের আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। এদিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, 18 ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। একই সাথে উপাচার্যের অপসারণের দাবিও প্রত্যাখ্যান করেন। ছাত্ররা দাবি জানাতেই পারে, কিন্তু যেগুলা 5টা দাবি যৌক্তিক, আমরা বলছি এগুলা মানার জন্য আমরা তোমাদের সাথে একমত। আর এগুলা যদি ভিসি না মানে, ভিসির বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই ক্যাম্পাসটাকে বাজি ধরে এটাকে ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এটা নিয়ে আমরা শঙ্কিত।
গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম। পরে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। শিক্ষা কার্যক্রম শুরু, সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে যা রূপ নেয় ভিসি অপসারণের এক দফা দাবিতে। আগামী 4 মে কুয়েটের শিক্ষা কার্যক্রম শুরুর কথা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, আমরা এখন কুয়েটের বর্তমান পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস যুক্ত আছেন আমাদের সঙ্গে। প্রবীর, 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ তো প্রত্যাহার করা হলো, এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? আন্দোলনরত শিক্ষার্থীদের এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি সোয়ার, অর্থাৎ তারা কি করবে সেটি এখন নিশ্চিত নয়। তবে তাদের যে দাবিটি ছিল সেটি 37 জন শিক্ষার্থীর যে বহিষ্কারাদেশ সেটি প্রত্যাহার তেমনটি নয়। তাদের দাবি কিন্তু একটাই, সেটি হচ্ছে উপাচার্যের পদত্যাগ। আমরা রয়েছি এখন সেই অনশন স্থল যেখানে গত পরশু দিন বিকাল 4টা থেকে অনশনে নেমেছিল শিক্ষার্থীরা, এবং 32 জন শিক্ষার্থী অনশনে নেমেছিল বলে আমাদেরকে বলা হয়েছিল। এবং সর্বশেষ যে হিসাবটা বোর্ডে আমরা দেখতে পেয়েছি সেখানে 23 জন শিক্ষার্থী থাকার কথা, শুধুমাত্র 2 জন শিক্ষার্থী এখানে আছে। দেখতে পাচ্ছেন সেই স্থলটি, যেটি আমরা গত 2 দিন ধরে দেখানোর চেষ্টা করছি। এবং 2 জন শিক্ষার্থী তারা অনশনে নাকি অন্য আন্দোলনে সেটি আমরা নিশ্চিত নয়। আর কোনো শিক্ষার্থী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তবে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে, বলা হয়েছে 7 জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে, তারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে আমাদের পিছনে যে জায়গাটি আছে সেখানে বেশ কিছু শিক্ষার্থী বসে আছে। আমরা যদি সেই জায়গাটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, এবং তার ওই পাশে যে কক্ষটি রয়েছে সেই কক্ষেও বেশ কিছু শিক্ষার্থী রয়েছে। আর যে ঘোষণাগুলো আসছে সিন্ডিকেট সভা থেকে সেটি হচ্ছে আজ অপরাহ্নে হলগুলো খুলে দেওয়া, যে হলগুলো আসলে আগেই শিক্ষার্থীরা খুলে নিয়েছিল, তবুও সিদ্ধান্ত অনুযায়ী আজকে একটি ঘোষণা দেওয়ার মাধ্যমে এটি খুলে দেওয়া হলো। একইভাবে আগামী 4 মে যে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে সেটিও বহাল রেখেছে সিন্ডিকেট সভা। একই সঙ্গে 37 শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ আপনি বলেছেন এটি প্রত্যাহার করা হয়েছে। তবে এই বিষয়ে শিক্ষার্থীরা এখন কোনোভাবে আন্দোলনে যাবে, কি করবে সেটি তারা কিন্তু আমাদেরকে বলেনি। তবে যেটি আমরা জানতে পেরেছি যে এক দফা যে দাবিটি রয়েছে তাদের, সেই দাবির প্রতি তারা অনড় রয়েছে এখনো পর্যন্ত। যেটি তারা সকালবেলায় শিক্ষা উপদেষ্টাকে বলেছিল, যে শিক্ষা উপদেষ্টা বলেছিল যে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি প্রতিবেদন দেবে, তারপরে আইনের মাধ্যম দিয়ে আসলে উপাচার্যের অপসারণ হবে কিনা সেটি আইনে যেটা বলবে এবং সুপারিশের আলোকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তারা বলেছিল আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সেই আন্দোলনটি এখনো পিছনে চলমান রয়েছে, সেটি আপনি দেখতে পাচ্ছেন। সোয়ার, প্রবীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে সবশেষ আপডেট দেওয়ার জন্য। এদিকে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে সকালে বিক্ষোভ মিছিল করে ছাত্রছাত্রীরা। লাইব্রেরি ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় কুয়েটের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন শিক্ষার্থীরা। একই দাবিতে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন কয়েকজন শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে কুয়েটের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, কুয়েটে বর্তমানে যে পরিস্থিতি চলমান, জুলাই বিপ্লবের পর তা কোনোভাবেই কাম্য নয়। কুয়েটের ভিসি স্বৈরাচারী আচরণের মাধ্যমে 37 শিক্ষার্থীকে নিজের লীগ বাহিনী দিয়ে মারধর ও বহিষ্কার করেছেন। দ্রুত এই বিষয়টি সমাধানের দাবি জানান তারা। 2 দফা দাবি পূরণে কর্তৃপক্ষের আশ্বাসে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। পরে একাডেমিক ভবনের ফটকের তালা খুলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এর আগে ওয়ার্ড ক্লাস সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে গত 15 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করে আসছিলেন তারা। পরে মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে স্বাস্থ্য বিভাগ ও কলেজ কর্তৃপক্ষের বৈঠক হয়। এতে 2 দফা দাবি পূরণে আশ্বাস দেয় কর্তৃপক্ষ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে।
আগামী 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 4 শুনানি শেষে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক। গত 6 মার্চ মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করে। চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়ার মৃত্যু হয়। শিশু আসিয়ার মৃত্যু কাঁদিয়েছিল গোটা দেশকে। 6 মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আসিয়া চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মৃত্যুবরণ করে। এরপর বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে শহর থেকে গ্রাম। আসিয়ার মা বাদী হয়ে মামলা করলে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত ও আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজীব ও ভাসুর রাতুল শেখকে। বুধবার শুরু হয়েছে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ। মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় 4 আসামিকে। এদিন চার্জ গঠনের শুনানি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার। শুনানি শেষে আগামী 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। সুষ্ঠু ও ন্যায় বিচারের আশা আসিয়ার পরিবারের। বিজ্ঞ আদালত বলেছেন যে চার্জশিটভুক্ত 1 থেকে 3 নম্বর আসামিদের বিরুদ্ধে প্রসেস যাবে। 1 থেকে 3 নম্বর যারা সাক্ষী তাদের বিরুদ্ধে প্রসেস যাবে এবং তারা বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য দিবেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলার ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য এই মামলার দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা আবশ্যক। 27 তারিখে দিন ফেলাইছে, ওদিনকে আমাদের সাক্ষী নিয়ে হাজির হতে বলছে এবং সাক্ষীটাকে নিয়ে আমরা আসব এবং ওই দিনকে শুনানি হবে। আর আসামিদের যাতে দ্রুত শাস্তি যেটা হয় সেটার জন্য দ্রুত শাস্তি হয়। এরই মধ্যে আদালতে জবানবন্দিতে ধর্ষণের দায় স্বীকার করেছে মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখ। গত 13 এপ্রিল শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রংপুরের 3 জেলায় বিএনপির 31 দফা কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। একই রকম আরেকটা বিশাল বড় প্রতিষ্ঠান আছে আলিবাবা, সেটা শুধু চায়নার মধ্যে। তো এখন এই অ্যামাজন, আলিবাবা এরকম আরো অনেক ছোট ছোট প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো অনলাইনে ব্যবসা করে। এখন অনলাইনে তারাই হিউজ পরিমাণ জিনিস তারা ক্রয় করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তুমি যদি অ্যামাজনের ইন্ডেক্সে যাও, অ্যামাজনের পেজটা ওপেন করো, যে কোনো একটা জিনিস দিয়ে ধরো তুমি একটা কাপ কিনবে, এরকম একটা কাপ কিনবে, অ্যামাজনে যদি যাও দেখবে যে এরকম 101টা কাপ তোমার সামনে ভেসে উঠেছে। কিন্তু এই কাপগুলো তো কোথা থেকে তারা কিনছে, কোনো না কোনো জায়গা থেকে। আমাদের যেটা পরিকল্পনা, আমরা যেটা চিন্তা করছি, আমরা বাংলাদেশে এরকম 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা, 50 লাখ টাকা, এরকম 1 কোটি টাকা, এরকম ছোট ছোট উদ্যোক্তা আমরা তৈরি করতে চাই এবং বিভিন্ন প্রোডাক্ট তারা তৈরি করবে এবং আমরা চেষ্টা করব অ্যামাজন এবং একই সাথে আলিবাবা এই ধরনের যে প্রশ্ন তাদেরকে এখানে নিয়ে আসার জন্য, যে ওরা যাতে এখান থেকে জিনিসগুলা কেনার চেষ্টা করে বা এখান থেকে যাতে তারা কিনে, সেই পরিবেশটা আমরা তৈরি করতে চাইছি, সেই ব্যবস্থাটা আমরা তৈরি করতে চাইছি, অবস্থাটা আমরা তৈরি করতে চাইছি। তার ফলে যেটা হবে, তুমি নিজে একজন উদ্যোক্তা হওয়ার পসিবিলিটি আছে। তোমাকে আমরা চেষ্টা করবো সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য। একই সাথে তুমি যখন একজন উদ্যোক্তা হবা, তুমি নিশ্চয়ই 2 জন 4 জন 5 জন লোক তো তোমার লাগবে ওই ফ্যাক্টরিটা বা কারখানাটা বা প্রতিষ্ঠানটি চালানোর জন্য। স্বাভাবিকভাবে তুমি তখন কর্মসংস্থানের ব্যবস্থা করছো। তুমিও বেকার কর্মসংস্থানের, একজন বেকারকে একটা কর্ম দিয়ে তাকে চলার তুমি উপযুক্ততা করছো। এর বাইরে তোমার মতন অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা বিভিন্নভাবে আইটিতে কাজ করছে। আইটিতে কি কাজ করছে? হয়তো ডাটা প্রসেসিং এর কাজ করছে, অথবা কল সেন্টারের কাজ করছে, বিভিন্ন রকম ডিজাইনিং এর কাজ করছে, ফ্রিল্যান্সের কাজ করছে। আমাদের একটা চিন্তা আছে যে আমরা এই বিষয় মানুষ, যে তোমার মতন ইয়াং ছেলে মেয়ে যারা আছে তাদেরকে, যাদের একটু ট্রেনিং হলে আর একটু বেটার, যে হয়তো ধরো করছে অনলাইনে বিভিন্ন দেশে বিদেশে কাজ করছে, হয়তো এখন সে মাসে 20,000 টাকা 25,000 টাকা ইনকাম করছে, কিন্তু তাকে যদি 3 মাসের একটা ট্রেনিং দেওয়া যায় তাহলে তার স্কিলটা অনেক বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার পাশাপাশি তার ইনকামও বেড়ে যাবে, অনলাইনে সে কাজ করবে। আমরা এই ধরনের চিন্তা ভাবনা করছি যে আমরা এরকম স্ট্যান্ডার্ড ট্রেনিং সেন্টার ওপেন করব। প্রথমে হয়তো আমরা বিভাগ বাড়ি করব, অথবা বড় জেলা পুরনো, তুমি হয়তো তখন অনেক ছোট ছিলে বা তখনও হন তুমি,
বড় জেলা ছিল আগে, মানে দেশ স্বাধীনের পর 19-20টা জেলা ছিল। আমরা হয়তো বড় জেলা বাড়ি এরকম ট্রেনিং সেন্টার করবো, যেখানে আমরা এই উৎসাহী ছেলে মেয়েদেরকে অথবা যারা কাজ করছে তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো, যাতে আইটি সেক্টরে তারা কাজগুলো আরো বেশি বেটার ভাবে করতে পারে। এবং একই সাথে যারা এর মধ্যেই কাজ করছে আইটি সেক্টরে, তাদের একটা বড় সমস্যা হচ্ছে তাদের পেমেন্টটা তারা ঠিকভাবে পায় না। এবং এখানে সবচেয়ে বড় একটা বাধা হচ্ছে পেপাল একটা মিডিয়া যার মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় টাকা বৈধভাবে ট্রান্সফার হয়। এই সমস্যাটা একটা রয়ে গেছে। এই সমস্যাটার সমাধানটা করতে হবে, পেপালের অফিসিয়াল অথরিটিটা এখানে আনতে হবে। এটা যদি করতে পারি তাহলে এদের যেই সমস্যাগুলো এখনই যারা আইটিতে কাজ করছে, বিভিন্নভাবে ফ্রিল্যান্সিং এর কাজ করছে, তাদের তখন পেমেন্টটা আসবে। তোমার প্রশ্নের উত্তরে মোটামুটিভাবে এইভাবে আমাদের চিন্তা ভাবনাগুলো আছে, পরিকল্পনাগুলো আছে যে আমরা বাংলাদেশের তরুণ যুবক তরুণীরা যারা আছে, যারা বেকার সমস্যার মধ্যে আছে, তাদেরকে আমরা বেকার সমস্যার অভিশাপ থেকে বের করে আনার এইভাবে একটা চিন্তা ভাবনা আমরা করছি। ধন্যবাদ মোজাম, তুমি পেয়েছো তোমার প্রশ্নের উত্তর? জি জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন শাহজাহান কবির লেলিন, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল জলঢাকা। জলঢাকা। আসসালামু আলাইকুম। আমাদের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমার একটি প্রশ্ন। দর্শক, ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে 3 তরুণের। ভোরের দিকে মাধবপুর এলাকায় এই ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, সকালে বুড়িচংয়ের মাধবপুর এলাকার রেললাইনের ওপর ছিন্ন ভিন্ন অবস্থায় দুজনের মরদেহ এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। কিছুক্ষণ পর আহত তরুণও মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। সিলেট থেকে চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেসে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম ও মোহাম্মদ তুহিনের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলা। আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। একটার বডির ভিতরে কল্লা নাই, কল্লা ওইদিকে আর বডিটা এদিকে পড়েছে, আর 2টা বডির ভিতরে কল্লা আছে। এই একটা বডি পানি চাইতেছিল, পরে ওরা জিজ্ঞাসা করছিলাম কোথা থেকে আসছো, কিছু বলতে পারে না, শুধু হাত দিয়ে এমনি ইশারা দিচ্ছে একটু পানি খাওয়ার জন্য। এসে হয়তো বসছে এখানে, ট্রেন তো সমানে 2টা আসে, তারা হয়তো এই সাইডে বসছিল, হয়তো ট্রেন দিয়ে 2টা আসছে, তারা বলতে পারবে না এই দিন হয়তো এরকম ঘটনা হতে পারে। 3 জন মারা গেছে, বয়স 16 থেকে 18-র ভিতর মাঝে হবে, মধ্যবর্তী 3 জনের বয়স হবে, 3 জনই পুরুষ। অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত কোনো ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তারাই সরকারকে ক্ষমতায় রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে মানিকগঞ্জের চারুশিল্পে মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যান তিনি। বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করবে কি করবে না তা নির্ধারণ করতে হবে অন্তর্বর্তী সরকারকে, কারণ প্রশাসন এই সরকারের হাতেই। রিজভী আরো বলেন, আওয়ামী লীগের ভয়ঙ্কর সন্ত্রাসীদের দমন করতে কি ধরনের আইন প্রণয়ন করতে হবে তা জনগণের কাছে সরকারকে খোলাসা করতে হবে। নির্বাচন নিয়ে সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরি লুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে, তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের যৌথ অভিযানে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়। পারভেজ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট 6 আসামি গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে 4 জনে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার সিএমএম আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজিকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। দুপুরে তাকে আদালতে তোলা হয় এবং পুলিশ 10 দিনের রিমান্ড চায়। পরে আদালত জামিন না মঞ্জুর করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। হৃদয় মিয়াজি সেও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল, আক্রমণে সেও ছিল, সেজন্য তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। উভয় পর বক্তব্য বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করে।
নোয়াখালীর সুবর্ণচরে দেখা দিয়েছে ভূগর্ভস্থ পানির সংকট। ফলে চাষাবাদ নিয়ে বিপাকে এই অঞ্চলের কৃষক। মিলছে না সুপেয় খাবার পানীয়। কৃষি বিভাগের পরামর্শ, পানি সাশ্রয়ী ফসলের আবাদ বাড়াতে হবে। খরতাপে চৌচির প্রান্তর, পানি শূন্য পুকুর জলাশয়। শত চেষ্টায়ও কাঙ্ক্ষিত পানি মিলছে না টিউবওয়েলগুলোতে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সেচ পাম্পের অনুমতি আছে 245টির। বিপরীতে 3000-এর বেশি পাম্প বসানো হয়েছে গোটা উপজেলায়। নির্বিচারে ভূগর্ভস্থ পানি তুলে নেয়ায় স্তর নিচে নেমে যাচ্ছে। বাসাবাড়ির পাম্পগুলো সর্বোচ্চ 300 ফুট গভীর। তাতে এখন মিলছে না সুপেয় পানি। পিপাসা মেটাতে বেসরকারি উদ্যোগে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে 12,000 লিটার পানি। এলাকাতে আমাদের ডিগিতে কল নাই, আমরা অন্য এলাকাতে যা পানি আনতেছি। নাগরিকরা একদিন পর একদিন আসি আমাদেরকে পানি দিতে চাইতেছি। যে বিভিন্ন সংস্থা আছে, যেমন সরকার আছে, এরা কি এটা দেখে না? এটা কি যেটা জানে না এই দেশে যে পানির সংকট, মানুষের তো অশান্তি বিরাজ করতেছে। চাষাবাদের জন্য সেচ পাম্প বা গভীর নলকূপগুলো প্রায় 1,500 ফুট গভীর থেকে পানি তুলছে। কৃষক বলছে আগের মতো জল মিলছে না চরে, ফলে বদলে যাচ্ছে আবাদ চক্র। আঙ্গ কল হানি উড়ে না, ডিগি তো হানি থাকে না, হুয়ার করতে পারি না, গাছ ধুতেই না। টিউব অয়েলে পাতাল থেকে আমাদের এখানে দ্রুত ব্যাগে পানিগুলো টেনে নিয়ে যায়, যেই কারণে আমাদের টিউব অয়েলগুলোতে পানি উঠে না। পরিবেশবাদী ও সমাজকর্মীরা বলছেন মেঘনা খাল পুনর্খনন, স্লুইস গেট নির্মাণ, পুকুর দিঘি খনন করে ভূপরিভাগে পানি সংরক্ষণ করতে পারলে চাপ কমবে ভূগর্ভস্থ পানির উপর। বালির একটি স্তর রয়েছে এখানে, সুপ্রিয় পানির যে স্তর থাকে সেই স্তরটি আসলে ভেঙে যাওয়ার ফলে সুপ্রিয় পানি লেয়ার অনেকটা নিচে নেমে যাচ্ছে। নদীগুলো আছে, উপশাখাগুলো আছে এবং সুবর্ণচরের মধ্যে বেশ কিছু খাল আছে। এগুলোকে যদি পুনর্খনন করা হয় তাহলে আমাদের এখানে যে পানির যে বিশুদ্ধ পানির যে ঘাটতি, ভূগর্ভস্থ পানি যে উত্তোলন করা লাগতেছে, এটাকে বাদ দিয়ে ওই বৃষ্টির পানি দিয়ে কিন্তু আমরা আমাদের ফসলগুলা এখানে আমরা করতে পারবো। অনুমোদনহীন সেচ যন্ত্র বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ধান চাষ থেকে সরে এসে এই এলাকার উপযোগী অন্য কোনো কম পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে অন্য কোনো ফসল উৎপাদন করা যায় কিনা এই ব্যাপারেও আমরা কাজ করে যাব। অনুমোদনবিহীন সেচ যন্ত্রগুলো আগামী মৌসুমে চালুর পূর্বে অবশ্যই আমরা এটা মনিটরিং করব। চলতি মৌসুমে সুবর্ণচরে বোরো আবাদে 77,435 কোটি কিউসেক পানি ব্যবহার হচ্ছে, যার 95% আসছে ভূগর্ভ থেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কন্টেইনার থেকে ফার্নেস অয়েল পড়ে বগুড়া রংপুর মহাসড়কের 1 কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে বন্ধ রয়েছে সড়কের ওই অংশে যান চলাচল। ভোরে মহাসড়কের গোকুল হলবন্দর এলাকায় এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল একটি লরি। দুর্ঘটনাস্থলে পৌঁছালে লরিটির চাকা ফেটে যায়। এ সময় লরি থেকে সড়কে পড়ে যায় কন্টেইনার। পুরো সড়কে ছড়িয়ে পড়ে ভেতরে থাকা ফার্নেস অয়েল। নষ্ট হয়ে যায় প্রায় 1 কিলোমিটার সড়কের পিচ। পরে হাইওয়ে পুলিশ সড়কের ওই অংশ বন্ধ রেখে পার্শ্ববর্তী ছোট 2 লেনে যান চলাচলের ব্যবস্থা করে। জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত লরিটি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দখলের কারণে অস্তিত্ব সংকটে একটি খাল ভরাট করে ফেলায় কাজে আসেনি 2টি সেতু। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন গ্রামবাসী। সমস্যা দেখা দিচ্ছে কৃষিকাজেও। চারপাশে বাড়িঘর, মাঝে 2টি কংক্রিটের সেতু। এই সেতু 2টি না থাকলে বোঝার কোনো উপায় নেই এখানে একসময় খাল ছিল। স্থানীয়রা জানায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বনগঞ্জ এলাকার দক্ষিণে হাওর থেকে শুরু হয়ে গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত খালটির সংযোগ ছিল তিতাস নদীতে। একসময় এই খাল দিয়ে নৌকায় মালামাল পরিবহন হতো। প্রতি বছর আয়োজন হতো নৌকা বাইচের। কিন্তু ক্রমাগত দখলে অস্তিত্ব হারিয়েছে খালটি। ভরাট করে গড়ে উঠেছে বাড়িঘর, আবার কোথাও দখলে নিয়ে করা হচ্ছে মাছ চাষ। আগে এদিক দিয়ে একটা খাল ছিল গ্রামের জন্য, এই খালটা এখন বর্তমানে বড় হয়ে গেছে। খালা ছিল ইয়া দিত দরকার থেকে আখাওড়া যেত, এই কারণে এটাকে ইয়া দিচ্ছিল, খাল দিয়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায় এক যুগ আগে খালের উপর দুটি ব্রিজ নির্মাণ করা হয়, কিন্তু নির্মাণ হয়নি সংযোগ সড়ক। মূলত 2014 সাল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে শুরু হয় দখল বাণিজ্য। খাল ভরাট করায় বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষিকাজ। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি পুনঃখননের দাবি স্থানীয়দের। এই খাল দিয়ে গ্রামের পানি, বাড়িঘরের পানি নিষ্কাশন হইতো, সরে যাইতো। এখন তো খাল ভরাট করার কারণে পানি জলাবদ্ধতা হয়ে মানুষের বিরাট সমস্যা। যতগুলো টাঙ্কি আছে, মনে করেন যে বাথরুমের যে ব্যবহার করে পানি, এই পানি এই বাড়ির থেকে ওই বাড়ি যাচ্ছে, ওই বাড়িতে ওই বাড়ি যাচ্ছে, এখানে যাওয়ার মতো কোনো সোর্স নাই। এটা কিন্তু স্কুলের মাঠ, এখানে পানি বন্ধ, পানি হয়ে যায়, মানে জলবদ্ধতা দেখা যায়। বৃষ্টি করে সারছে বড়ই এর লগে লগে তারা ওই বালু টালু ফালাইয়া বাড়ি করে লেছে, এখন ব্রিজ দিয়েছে কানা হইয়া। তবে যারা বাড়িঘর করেছেন তারা দখলের অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের নিজেদের জায়গায় ব্রিজ করছে আর কি, আমাকে এটা তো কোনো ব্রিজ ছিল সুবিধার জন্য, তো আমাকে আমাদের ইয়াতেই ছিল। পশ্চিম সাইডের রাস্তা নাই, পূর্ব সাইডের রাস্তা নাই, যে ব্রিজ সুড়াম করে গাড়ি আসা যাওয়া করবে, কোন দিক দিয়ে কোনো রাস্তা নাই। ওই দিক দিয়ে মালিকানা জায়গা, এই দিক দিয়ে মালিকানা জায়গা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা এটার রেকর্ড পর্যালোচনা করব। সর্বশেষ যেই রেকর্ড আছে, রেকর্ড অনুযায়ী আমরা এটার আইনগত ব্যবস্থা নিব। পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে অবহিত করব, তাদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। খালটির দৈর্ঘ্যে প্রায় 1.5 কিলোমিটার ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেশে কৃষি খাতে নীরব বিপ্লব ঘটিয়ে চলছে এসিআই মোটরসের হারভেস্টিং এক্সপ্রেস প্রজেক্ট। প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে কৃষকদের সেবা দিয়ে যাচ্ছে ইয়ানমারের 100টি হারভেস্টার মেশিন। এতে যন্ত্রণা কিনেই ব্যবহার করতে পারছেন চাষিরা, কয়েকদিনের কাজ শেষ করতে পারছেন কয়েক ঘন্টায়, যার কারণে একদিকে কমেছে খরচ, সেই সাথে বেড়েছে মুনাফাও। নীল আকাশে সাদা মেঘের ক্যানভাস, নিচে সবুজ গাছে খেলা করছে সোনালী ধান। ছবির চেয়ে সুন্দর এই দৃশ্য দেখতে হলে যেতে হবে সুনামগঞ্জের হাওর অঞ্চলে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলার 137টি হাওরে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। পরিশ্রমের পর সোনালী ফসল দেখে যখন মুখে হাসি ফোটার কথা, তখনই কৃষকের দুশ্চিন্তা বাড়িয়ে দেয় ভারী বৃষ্টিপাতে বন্যার আশঙ্কায় প্রশাসনের দ্রুত ধান কাটার নির্দেশ। ঠিক সে সময় এগিয়ে আসে এসিআই মোটরসের হারভেস্টিং এক্সপ্রেস প্রজেক্ট। এখন যন্ত্রের মাধ্যমে স্বল্প সময়ে অল্প খরচে কাটা হচ্ছে শত শত বিঘা জমির ধান। ধান পাকি গেছে, বৈশাখ মাসে মাইছে শিলাই বৃষ্টি হয়েছে, ঈদ তাড়াতাড়ি করে আমরা ধান কাটি লাইছি, 80% ধান পাকছে। বন্যার আগে আমরা ধান নিতেছি, দেখার ধান কাটিয়ে নিতেছি, অনেক ভালো হইতেছে। দেখার অন্য মেশিন আসতেছে, ধান কাটার মেশিন অনেক তাড়াতাড়ি বন্যার আগে নিতেছি, ধান কাটিয়ে করছে। অন্য বছর তো অনেক ভালো হইতেছে। বোরো ধানের মৌসুমে কৃষকের মাঝে হারভেস্টার মেশিনের চাহিদা থাকে অন্যান্য সময়ের চেয়ে বেশি। তবে সরকারি ভর্তুকি না থাকায় বেশ বিপাকেই পড়েছিলেন চাষিরা। এবার তাদের পাশে দাঁড়িয়েছে হারভেস্টিং এক্সপ্রেস প্রজেক্ট। এতে না কিনেও প্রয়োজনে ব্যবহার করা যাচ্ছে এই মেশিন। প্রতি বছর ধান কাটার সিজনে নতুন হারভেস্টারের চাহিদা বেশি থাকে। এবছর ভর্তুকি না থাকার কারণে আমি কিনতে পারি নাই। এসিআই হারভেস্টিং এক্সপ্রেসের একটি ভালো ব্যবস্থা। এসিআই কোম্পানি থেকে গাড়ি নিয়ে আমি ধান কাটতাম, লাভবান হইতাম। একটা রেন্টাল সার্ভিস করেছে হারভেস্টার, ইয়ানমার হারভেস্টার সার্ভিস এক্সপ্রেস নামে। তার মানে আমরা মানুষজনের কাছে হারভেস্টার ভাড়া দিচ্ছি। হারভেস্টার টেকনোলজি এসিআই প্রথম বাংলাদেশে নিয়ে আসছে এবং আমরা এটা নিয়ে কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছি কৃষকের পাশে থাকার জন্য। হারভেস্টারের ভর্তুকিটা কৃষকের জন্য খুবই জরুরি, কিন্তু ভর্তুকি না থাকলেও আমরা কৃষকের পাশে থাকার চেষ্টা করছি হারভেস্টিং সার্ভিস দিয়ে। প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের সেবা দিয়ে যাচ্ছে 100টি হারভেস্টার মেশিন। হাওড় এলাকায় বাড়ানো হয়েছে অতিরিক্ত টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার, স্থাপন করা হয়েছে ইয়ানমার সার্ভিস সেন্টার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন।